My dear students, welcome back. I am Dilip from JKD English. I hope all of you are very good. দেখো তোমাদেরকে একটা জিনিস বারবার বলি যে কোনো জিনিস যদি শিখতে হয় ভালো করে তাহলে সেই শেখার জন্য যে পরিশ্রম দরকার, যে সময় দরকার তা অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে তা না হলে তোমার ক্যাপাবিলিটি বাইরে গিয়ে তো তুমি কোনো কিছু করতে পারো না। ক্যাপাবিলিটি যতটুকু আছে তার ভিতর দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। অর্থাৎ কথা হচ্ছে কি, একটা জিনিস শেখাতে দেখা যাচ্ছে কি আমার হয়তো 10 মিনিট সময় লাগছে বা 8 মিনিট সময় লাগছে, এটা তোমার সেই বুঝতে সেটুকু সময় লাগবে। তাহলে তোমাকে তো সেই সময়টা দিতে হবে। অথবা দেখা যায় কি আরো বেশি সময় লাগতে পারে বা কারো একটু কম সময় লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে কি, যখন তুমি যেটা ওয়াচ করবে অর্থাৎ যেটা শিখতে যাবে, যখন যে ভিডিওটা দেখবে সেটা মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে কি, এগুলো হচ্ছে যে কতগুলো শিক্ষামূলক ক্লাস। সুতরাং বুঝতেই পারছো যে বক্তব্যের বা লেকচারের ফাঁকে ফাঁকে কোথায় কোন বক্তব্য এসে পড়ে সেটা হয়তো যিনি লেকচারার বা টিচার উনিও হয়তো বলতে পারবেন। কারণ এখানে তো তেমন কোনো মুখস্থ বিস্তার ব্যাপার নেই। একটা জিনিস বুঝাচ্ছে, হয়তো মাঝখানে আরেকটা জিনিস চলে আসছে সেই সাথে রিলেটেড, তাহলে সেই জিনিসটা ওনাকে বোঝাতে হচ্ছে বা আমাকে বোঝাতে হচ্ছে। সেই সময়টা যদি তুমি স্কিপ করে যাও পুরো জিনিসটা ভালো করে বোঝা হবে না। এমনও হতে পারে সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বা এই একটা ইনফরমেশন, একটা রুল হয়তো তুমি জানোই না, অথবা জানলে তোমার অনেক বেশি উপকার হতো বা তুমি অনেক বেশি বেনিফিট। আর তাই আমি বলবো যে কোনো রকম স্ক্রিপ্টিং করা ছাড়া পুরো ভিডিও দেখার জন্য। আর নিশ্চয় বুঝতে পারছো যে আজকের ক্লাসটা হচ্ছে যে সামারি রিলেটেড। একটা সামারি লিখতে গেলে বা একটা সামারি যদি তুমি সাকসেসফুলি লিখতে পারো তাহলে সেখানে তোমার 10টা নাম্বার না হোক 7-8 নাম্বার তো পাওয়া যায় বা পাওয়া উচিত। তো সেই 8-7-8 নাম্বার যদি তোমাকে পেতে হয়, নিশ্চয় তোমাকে সেইটা শেখার জন্য বা সেটা শিখতে হবে, সেটা বুঝতে হবে, সময় দিতে হবে। আন্দাজে লিখলে তো হবে না, এর জন্য কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো তোমাকে শিখতে হবে এবং মেনে চলতে হবে। তো যাক, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে প্রথমে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটা ওয়াচ করো তোমার মনের মতো হচ্ছে কিনা। এরপর তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে গিয়ে দেখো যে ওখানে তোমার চাহিদা অনুযায়ী অন্য কোনো ভিডিও আছে কিনা। আশা করি পেয়ে যাবে, কারণ আমার এই চ্যানেল থেকে ইংলিশ রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। সেটা গ্রামাটিক্যাল বলো বা এডুকেশনাল অন্যান্য ইনফরমেশন জাতীয় বলো বা স্পোকেন ইংলিশ বলো, সব ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। আশা করি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা বুঝতেই পারছো। এক্ষেত্রে হয়তো কারো কারো ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যে কারো হয়তো একটা বিষয়ের উপর এই নোটগুলো দরকার ছিল বা লেকচারগুলো দরকার ছিল, কিন্তু একটানা হয়তো সেটা সম্ভব হচ্ছে, কারণ বিভিন্ন ক্লাস, বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের চ্যাপ্টারের উপর ভিডিও আপলোড করা হচ্ছে। এগুলো তো করতে একটু সময় লাগবে। আমার মনে হয় কি একটু প্রয়োজন, মানে সময় নিয়ে প্রত্যেকটা জিনিস ওয়াচ করে, যার যেটা প্রয়োজন সে ভিডিওটা ওয়াচ করে গেলে হলো। কিন্তু তুমি যখন সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে তো নোটিফিকেশন চলেই যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার জন্য কোনটা প্রয়োজন, কখন সেটা তুমি ওয়াচ করতে পারো। ওকে, এখন শুরু করছি কি সামারি কিভাবে লিখতে হবে তার উপর একটা সংক্ষিপ্ত ক্লাস। কোন রকম স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করো। আশা করি যে খুব ভালো লাগবে এবং এই একটা থেকে হয়তো তুমি অনেক কিছু শিখতে পারো। সামারি লেখার আগে মেথড অফ সামারি রাইটিং তোমার অবশ্যই জানা থাকতে হবে, কারণ সামারিতে যদি তোমাকে ফুল মার্কস পেতে হয় কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হবে, তা না হলে তুমি পুরো মার্ক পাবে না, হয়তো খুব কম নাম্বার পেতে পারো। তো কষ্ট করে কেন এবার কম নাম্বার পাবে, তার চেয়ে ভালো হয় যে নিয়ম কানুনগুলো একটু মেনে চলো। তো মেথডটা কি, দেখ এখানে বলছি যে ইন 5 ডট ডট সেন্টেন্সেস বলা হয় যে 5টি বাক্যে সামারি লিখতে হবে। সরি, কিন্তু আবার এখানে লক্ষ্য করো বলা আছে যে 1/3 of the given passage, অর্থাৎ প্রদত্ত পাঠ্যের 1/3।
তাহলে পাঠ্যটা যদি 21 লাইন হয় বা পাঠ্যটা যদি 30 লাইন হয়, সেক্ষেত্রে 1/3 বলতে কিন্তু 10 লাইনকে বোঝানো হচ্ছে। তো 10 লাইন না হোক, অন্তত পক্ষে 7-8 লাইন সেটা লিখতে হবে, কারণ এতগুলো ইনফরমেশন। তো সেগুলো যদিও আমি কনভার্ট করার মতো তো একটা সীমাবদ্ধতা থাকতে হবে, সেখানে 7-8 লাইন হয়তো হয়ে যেতে পারে, এতে করে কোনো রকম সমস্যা হবে না। তারপর কি, ইন এ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা অনুচ্ছেদের মধ্যে লিখতে হবে, কোনো রকম 2 প্যারা 3 প্যারা বা কোনো রকম কিছু থাকা চলবে না। আর কি, ইন অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। তার মানে বুঝতে পারছো, এখানে কোনো রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স বা এক্সক্লামেটরি সেন্টেন্স কোনোটাই থাকতে পারবে না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা করতে হবে। ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার নিজের ভাষায় লিখতে হবে, এটা সম্পূর্ণ লিখতে হবে তোমার নিজের ভাষা। এখানে তোমার বলে একটা শব্দ আসবে, তোমার নিজের ভাষা। এরপরে কি, ডোন্ট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ, পাঠ্য থেকে কোনো কিছু সরাসরি কপি করা যাবে না। নো এক্সাম্পল, নো কোড, নো কোয়েশ্চেন্স, অর্থাৎ কোনো উদাহরণ থাকতে পারবে না, কোনো উদ্ধৃতি থাকতে পারবে না, কোনো প্রশ্ন থাকতে পারবে না। ওকে, তাহলে যে প্যাসেজটা দেয়া থাকবে সেটা প্রথমে কি করতে হবে, তোমাকে পড়তে হবে। তো এই যে মনে হয় জীবনানন্দ দাশের এই যে একটা প্যাসেজ দিয়ে আছে, এটা তোমাকে প্রথমে কি করতে হবে, পড়তে হবে। সরি, এই যে পড়ার শুধু পড়লে তো হবে না, এর ইন্টারনাল তথ্য বা ইনফরমেশন গুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। আর বুঝতে হলে কি, ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারির কোনো বিকল্প নেই। আমি এখানে ওয়ার্ড মিনিং মানে স্পেশালি দাগিয়ে দিচ্ছি না, আন্ডারলাইন করছি না, কিন্তু আমার নিয়মেই আছে কি, কোন রকম টেক্সট বা ইংলিশ শিখতে গেলে প্রথমে তার নতুন ইংরেজি শব্দের অর্থগুলো আন্ডারলাইন করে খাতায় লিখে তার মিনিং শিখে ফেলতে হবে। সেটা বড়দের সহযোগিতা নিয়ে হোক বা টিচারের সহযোগিতা অথবা ডিকশনারির সহযোগিতা নিয়ে হোক, সেটা শিখে ফেলতে হবে। তো এখানে আমি সেটা দিচ্ছি না, এখানে দেখো আমি অন্যভাবে একটু নিয়ে আসছি, সেই প্যাসেজটা আবার এখানে বাংলায় মিনিং করে এনেছি বা বাংলায় মিনিং করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, সময় কম লাগার জন্য, তাড়াতাড়ি শেখার জন্য। দেখো, জীবনানন্দ দাস was born in a small town of Barisal in 1899. সরি, তা এই লাইনটা পড়ার পর তোমাকে বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে, বর্ন। তাহলে এই জায়গায় তুমি আগে একটা জিনিস মার্ক করো, অর্থাৎ পেন্সিল দিয়ে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন মার্ক করবে। কোথায়, এই স্মল টাউন, সেটা কোথায়, বরিশাল। তাহলে বরিশালে উনি জন্মগ্রহণ করেন, কখন জন্মগ্রহণ করেন, 1899। তাহলে একটা লাইনের মধ্যে আমি প্রায় 2-3টে ইনফরমেশন পাচ্ছি। তিনি জন্মগ্রহণ করেন একটা ছোট্ট শহরে, বরিশালে, 1899 সালে। এরপরে কি, he took his master's degree in English at the age of 22. 22 বছর বয়সে তিনি ইংরেজি স্নাতকোত্তর ডিগ্রি নেন। তাহলে এখানে ইনফরমেশনটা কি, তিনি মাস্টার ডিগ্রি নিয়েছিলেন কিসের উপর, ইংরেজির উপর। তাহলে মাস্টার ডিগ্রি এখানে কমপ্লিট করেন কোন সাবজেক্টের উপর, ইংলিশের উপর। কত বছর বয়সে, at the age of 22। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, কারণ এই জায়গায় দেখো 1899 সালের কথা বলা হয়েছে, এখানে 22 বছরের কথা বলা হয়েছে। এখন তোমাকে যদি ইনফরমেশন দেওয়া হয় বা তোমার কাছ থেকে ইনফরমেশন জানতে চায় যে উনি কত সালে মাস্টার ডিগ্রি পাস করেছেন বা মাস্টার ডিগ্রি নিয়েছিলেন বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন কত সালে, এখানে দেয়া আছে 22 বছর, তখন তোমাকে সে বয়সটা কিভাবে বের করতে হবে, এই 1899 এর সাথে 22 বছর যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে সেই সময় যখন তিনি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ তারপরের বছর, অর্থাৎ সেই সময় বলতে যেটা বুঝতেছে তারপরের বছর, হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার, তার বিয়েটা শুরু করেছিলেন কি, শিক্ষাগত জীবনটা শুরু করেছিলেন কি হিসেবে, অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ,
অর্থাৎ ইংরেজি অধ্যাপক হিসেবে কোথায় করেছিলেন? অ্যাট দ্য কলকাতা সিটি কলেজ। তাহলে এগুলো তোমাকে আন্ডারলাইন করে করে শিখতে হবে, বুঝে নিতে হবে। আর সামারি, একটা সামারিতে 10টা মার্ক, সুতরাং খেয়াল রাখতে হবে কোনো রকম বিন্দু মাত্র অবহেলা করা চলবে না। প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ভালো করে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে, বুঝতে হবে। পরবর্তী বছর তিনি কলকাতা সিটি কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে পেশাজীবন শুরু করেন। হি লস্ট দ্য জব, তাহলে উনি চাকরিটা হারিয়ে ফেললেন। হি লস্ট দ্য জব কখন? 1928 সালে। লস্ট দ্য জব অ্যান্ড অন দ্য চার্জ অফ পাবলিশিং এ পোয়েম দ্য পরিচয় পত্রিকা। অর্থাৎ পরিচয় পত্রিকা নামে একটা কবিতা, পরিচয় পত্রিকায় একটা কবিতা ছাপানোর অভিযোগে তিনি চাকরি হারিয়েছিলেন। কিসের জন্য? শুধুমাত্র একটা কবিতা ছাপিয়েছিলেন বলে হয়তো সেটা যিনি সম্পাদক ছিলেন তার সাথে পছন্দ হয়নি, আর সে কারণে ওনার চাকরিটা চলে গিয়েছিল। ওই কবিতাটা কোথায় ছাপানো হয়েছিল? পরিচয় পত্রিকায়। তাহলে এটাও আন্ডারলাইন করতে হবে। বাট 2 years later, এখানে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবে, 2টা বছর পর, 1 বছর পর, তাহলে সেই তার জন্ম থেকে এখানে যে 22 বছর বলা হচ্ছে, তার পরবর্তী ঘটনাগুলো তোমাকে যদি এইভাবে 1 বছর 2 বছর পর দেয়, তোমাকে সেভাবে যোগ করে করে আসতে হবে। হি জয়েন্ট দ্য রামজশ, তিনি রামজশ কলেজে কি করেন? যোগদান করেন। এটা কোন জায়গায়? রামজশ কলেজ, দিল্লিতে। Now he returned to his place of birth the next year. বলছে কি, কিন্তু 2 বছর পর তিনি দিল্লি রামজশ কলেজে যোগদান করেন, যদিও পরের বছর তিনি কি তার জন্মস্থানে ফিরে আসেন। এবার কি? He got an appointment in ব্রজমোহন কলেজ, বরিশাল in 1935। তাহলে ওখান থেকে ফিরে আসার পরে উনি কি পেয়েছিলেন? একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। কোথায়? বরিশালের ব্রজমোহন কলেজে। কত সালে? 1935 সালে। তাহলে প্রত্যেকটা ইনফরমেশন এভাবে তোমাকে দাগিয়ে দাগিয়ে শিখতে হবে। ইন 1947, 1947 সালে, when the partition was made, জীবনানন্দ দাশ left Bangladesh for India. 1947 সালে দেশ বিভাগের সময় জীবনানন্দ দাশ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। তাহলে উনি কখন চলে যান? বাংলাদেশ ছেড়ে ভারতে কখন চলে যান? যখন দেশ বিভাগ হচ্ছিল, দেশ বিভাগের সময়, দ্য টাইম অফ পার্টিশন, এই যে পার্টিশনের সময়, তখন কত সাল ছিল? 1947 সাল ছিল। উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছিলেন। কোথায় গিয়েছিলেন? ইন্ডিয়া গিয়েছিলেন। তাহলে লেফট বাংলাদেশ ফর ইন্ডিয়া, এটা একটু খেয়াল রাখবে। সময়টা কখন? 1947 সাল। তারপর কি? ইন ওয়েস্ট বেঙ্গল হি স্টার্টেড এডিটিং দ্য স্বরাজ পত্রিকা। পশ্চিমবঙ্গে তিনি স্বরাজ পত্রিকা সম্পাদনা করতে শুরু করেন। ইন 1951, 1951 সালে হি জয়েন্ট দ্য খড়গপুর কলেজ। তাহলে এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, তিনি 1951 সালে কোথায় জয়েন করেছিলেন? খড়গপুর কলেজে জয়েন করেছিলেন। এটা মেবি পশ্চিমবঙ্গ। হি বাট এভারেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। তিনি 1953 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তাহলে পুরস্কারটা কি? রবীন্দ্র পুরস্কার। এটা খেয়াল রাখো। এটা কখন পেয়েছিলেন? 1953 সালে। ঠিক আছে? He met with a tram accident on the 14th October 1954. তাহলে সালটা কখন সেটা খেয়াল রাখো। কিভাবে, কোথায় উনি ট্রাম অ্যাক্সিডেন্টে পড়েছিলেন বা ট্রাম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন and was hospitalized. 14 অক্টোবর 1954 সালে তিনি এক ট্রাক দুর্ঘটনার শিকার হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। After few days,
কয়েকদিন পর হি পাসড অ্যাওয়ে অন অক্টোবর 22, 1954। অল্প কিছুদিন পর 1954 সালে 22 অক্টোবর তিনি পরলোক গমন করেন। ওকে, এখানে তোমার প্যাসেজটা শেষ। এবার আমি যে এতক্ষণ পর্যন্ত বুঝলাম, এখানে এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এগুলো কি? এগুলো হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কি? হু, কে, হোয়াট, কি, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, ওয়্যার, কোথায়, যেটা প্লেস বোঝায়, ওয়েন, সময় বোঝায়। ওয়েন বলতে কি বলতে সাধারণত ইয়ারকে বোঝাবে বা অন্যান্য সময়কে, ডেকে বোঝাবে, ডেটকে বোঝাবে ইত্যাদি। তারপর অ্যাচিভমেন্ট, অর্জন। অর্থাৎ তুমি যখন এই প্যাসেজটা পড়বে, পড়ার পরে এই ধরনের কিছু কোয়েশ্চেন নিজে এখান থেকে বের করে নেবে, বের করে সেটার আনসারটা তৈরি করবে। আমি এখানে বের করতে হয়তো পারতাম, কিন্তু অনেক সময়, বেশ কিছু সময় লাগতে পারে আরো, তাতে করে হয়তো তোমাদের ধৈর্য নাও থাকতে পারে। তাই আমি এখানে শুধু তোমাদেরকে ট্যাকটিকটা বা উপায়টা বা কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে সামারি লিখতে হবে। তো এখন দেখো সামারিটা লেখার নিয়ম, যেহেতু আমাকে বলছে 5 থেকে 7 লাইন লিখতে হবে, আবার এও বলা হচ্ছে কি নিজের মনের অর্থাৎ নিজের ভাষায় লিখতে হবে। তো এখানে লিখে আছে কি দেখো, The passage draws a wonderful pen picture of Jivananda Das, who was born a small town of Borishal in 1899. এই অনুচ্ছেদটি বরিশালের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণকারী জীবনানন্দ দাশের একটি চমৎকার কলমচিত্র আঁকে। এখানে একটা বন্ধ হবে। Taking master degree in English, he started his teaching career as a professor of English at the Calcutta City College, but he lost the job on charge of publishing a poem. তাহলে এখানে দেখো তোমার গ্রামার নলেজটা দরকার হচ্ছে কিভাবে সেন্টেন্স কনভার্ট করতে হয়, প্রনাউন, রিলেটিভ প্রনাউন দিয়ে, বা সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব কমপ্লিমেন্ট দিয়ে, ভার্ব কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে করতে হয়, অথবা ভার্ব প্লাস ভার্ব কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে করতে হয়, এটা তোমাকে জানতে হবে। আর এগুলো তুমি যদি প্র্যাকটিস না করো রেগুলারলি, তাহলে তোমার জন্য খুব কঠিন হয়ে পড়বে। যেমন দেখো এখানে পার্টিসিপেল আমি ব্যবহার করছি, টেকিং মাস্টার ডিগ্রি ইন ইংলিশ। এরপর কি করছে দেখো, হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার প্রফেসর, তারপর কি যে at the Kolkata City College, but lost his job বা lost the job on charge of publishing a poem. তাহলে দেখো ওখানে কিরকম ছিল মূল প্যাসেজে, এখানে আমরা কিভাবে নিয়ে আসছি। ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি কলকাতা সিটি কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন, কিন্তু একটি কবিতা প্রকাশের অভিযোগে চাকরি হারান। তাহলে সেন্টেন্স গুলো কিভাবে কনভার্ট হয়ে আসছে দেখো, হি রিটার্নড টু বরিশাল অ্যান্ড জয়েন্ট ব্রজমোহন কলেজ ইন 1935। এটাকে অনেক সময় বিএম কলেজে বলে। তিনি বরিশালে ফিরে আসেন এবং ব্রজমোহন কলেজে 1935 সালে যোগদান করেন। ইন 1947 he left Bangladesh and started editing the Swaraj Patrika in West Bengal. তিনি 1947 সালে বাংলাদেশ ছেড়ে যান এবং পশ্চিমবঙ্গে স্বরাজ পত্রিকা সম্পাদনা করেন। এই লাইনে দেখো যে আমি এখানে কি লিখেছি, স্টার্টেড এডিটিং। স্টার্টেড এডিটিং তার মানে এখানে ভার্ব আছে, ভার্বের পরেও ভার্ব, অর্থাৎ পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যেটাকে বলা হয় ভার্ব কমপ্লিমেন্ট। অর্থাৎ ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। হি ওয়াজ অ্যাডমিটেড টু এ হসপিটাল meeting with a tram accident and breathed on October 22, 1950. তিনি একটি ট্রাম দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 1954 সালের 22 অক্টোবর মারা যান। ওকে, এখানে শেষ। এবার এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, হি ওয়াজ অ্যাডমিটেড টু এ হসপিটাল। দেখো তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এখানে একটা লাইন শেষ, কিন্তু
কমপ্লিমেন্টে শেষ হওয়ার পরও কমপ্লিমেন্টের পর পরবর্তী আরেকটা ভার্ব দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু করছি বলে মেড ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে, মেটিং। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপর বা কমপ্লিমেন্টের পরে ভার্ব থাকে তার সাথে আইনজি যোগ করতে হবে। এই যে এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যদি এই একটা জিনিস ভালো করে শিখে যাও, কোনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, কোনটা কিভাবে কনভার্ট হচ্ছে, কিভাবে সেন্টেন্স গুলো অ্যাড করতে হচ্ছে, এগুলো যদি তোমার শেখা হয়ে যায়, তুমি একটা থেকে হয়তো 10টা লিখতে পারো। তো আমার মনে হচ্ছে কি এই জিনিসটা তোমরা এখন খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি প্রথম পর্যায়ে তোমার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি বলবো প্রথম দিক থেকে প্যাসেজটা বা এই ভিডিওটা আবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, বুঝে নাও, তারপর হয়তো সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি তোমার কোথাও কোনো সমস্যা আছে বলে মনে হয় বা সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। So thank you very much for watching the